নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা প্রশ্ন আজকাল হাজার হাজার চাকরি প্রার্থীদের মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে, যদি আপনারা দেখেন এখানে, সেটা হচ্ছে যে আমার নামে যদি পুলিশে এফআইআর হয় তাহলে কি সরকারি চাকরির স্বপ্ন শেষ? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সাথে সাথে মিথ্যা মামলায় ফাঁসানো হলে কি চাকরি বাতিল হয়ে যাবে পুলিশ ভেরিফিকেশনে? সাথে সাথে পুলিশ ভেরিফিকেশনে এফআইআরে যদি বেরিয়ে আসে তাহলে সরকারি চাকরি পাওয়া কি সম্ভাবনা কম, না হবে না সরকারি চাকরি? দেখুন, আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায়, যা ভবিষ্যতে লক্ষ লক্ষ চাকরি পরীক্ষার্থীর ভাগ্য বদলে দিতে পারে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকগুলো তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেব, যেটা আপনারা আগে হয়তো শুনেছিলেন বা আগে বর্তমানে আরও নতুন সুপ্রিম কোর্টের যে রায় এসেছে সেই রায়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আলোচনা। আপনারা যারা এই চ্যানেলটা রেগুলার দেখেন আপনারা জানেন যে এই চ্যানেলে একদম সঠিক তথ্য পাওয়া যায়। সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় নিয়ে কিন্তু আজকে আলোচনা। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, বিষয়টা ক্লিয়ার করে দিই। ধরুন আপনার পাশের বাড়ি একজনের সাথে আপনার ব্যক্তিগতভাবে কিছু একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে। রাগের মাথায় সে কি করলো, আপনার নামে একটা এফআইআর করে দিল পুলিশের কাছে গিয়ে। এবং কয়েক বছর পর আপনি কি করলেন, চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিলেন, হয় পিএসসির জন্য হতে পারে বা রেলের জন্য হতে পারে বা এসএসসির জন্য হতে পারে। তো যে কোনো সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিলেন, আপনি পাশও করে গেলেন। এবার প্রশ্ন হচ্ছে, শুধু এফআইআর থাকার কারণে কি আপনার চাকরিটা বাতিল হয়ে যাবে? অনেকে বলবে হ্যাঁ, এফআইআর আছে মানে চাকরি শেষ। কিন্তু সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে বা সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট পরিষ্কার হয়ে জানিয়ে দিয়েছে না, বিষয়টা অতটা সহজ নয়। আজকের মামলায় পরিষ্কারভাবে আমি সেই তথ্য, দেশের সর্বোচ্চ আদালতের তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। এই বিষয়টা এসেছে কিভাবে, এই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং বিষয়। একটা মামলা থেকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কি রায় দিয়েছে? এই মামলাটা হচ্ছে তিরুপতি নামে একজন যুবকের সাথে একটা মহিলার পরিচয় ঘটে। পরিচয় হতেই পারে, যে কারোর সঙ্গে পরিচয় হতে পারে, কিন্তু সেই পরিচয় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, ভালোবাসার সম্পর্ক। এবং সেই সম্পর্ক কয়েক বছর পর্যন্ত চলতে থাকে। পরবর্তীকালে সেই সম্পর্কটা শারীরিক সম্পর্কে পরিণত হয় এবং বিয়ের প্রতিশ্রুতি দেওয়া পর্যন্ত কিন্তু জায়গায় চলে যায়। এরপর আসে ঘটনায় নতুন একটা মোড়। কি মোড় আসছে? একদিকে দেখা যাচ্ছে তিরুপতি সেই মহিলাটাকে বিবাহ না করে অন্য একটা মহিলাকে সে কি করেছে, বিবাহ করেছে, বিয়ে করে নিয়েছে। স্বাভাবিকভাবে সেই মহিলা কি করেছে, সেটা বিষয়টাকে মেনে নিতে পারেনি, পুলিশের কাছে গেছে এবং তিরুপতির বিরুদ্ধে একটা এফআইআর করেছে। এটা শুধু এফআইআর নয়, বরং সাথে সাথে ফৌজদারি একটা মামলাও করেছিল। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, এরপর কি হলো? এরপর যে বিষয়টা হলো, সময় গড়াতে থাকে, সময় চলে যাচ্ছে। তিরুপতি বহু চেষ্টা করে সেই মহিলাকে বোঝানোর, কিন্তু পরবর্তীকালে উভয় পক্ষ সিদ্ধান্ত নেয় যে তারা লোক আদালতের মাধ্যমে বিষয়টা মিটিয়ে নেবে, নিজেদের মধ্যে মিটিয়ে নেবে। অবশেষে 2015 সালে তারা দুজনের মধ্যে একটা সেটেলমেন্ট হয়ে যায়। কিন্তু লোক আদালতে মামলা নিষ্পত্তিও হয়ে যায় এবং উভয় পক্ষে বিরোধের অবসানও ঘটে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া হয়ে যায়, একটা সেটেলমেন্ট হয়ে যায়, মামলা নিষ্পত্তি হয়ে যায়, চলমান যে তদন্ত ছিল সেটা বন্ধ হয়ে যায়, সমস্ত ক্রিমিনাল প্রসিডিং সব শেষ হয়ে যায়। যে মামলার কারণে এত বিতর্ক তৈরি হয়েছে সেই মামলা পরবর্তীকালে বন্ধ পর্যন্ত হয়ে গেছিল। এবার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, কোন জায়গায় ঘটনা নতুন মোড় নিয়ে নিচ্ছে? সরকারি চাকরির পথে নতুন অধ্যায়। সবাইকে এই বিষয়টা জানা ভীষণ জরুরি। কেন বলছি? এর কিছুদিন পর তিরুপতি পুলিশ কনস্টেবলের নিয়োগে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণ করেছে, পাশ করে গেছে, সফল হয়ে গেছে, সব ঠিকঠাক ছিল। কিন্তু সমস্যা হয়ে গেল কোথায়? পুলিশ ভেরিফিকেশনে।
পুলিশ ভেরিফিকেশন চাকরি পাওয়ার আগে, জয়েন করানোর আগে পুলিশ ভেরিফিকেশন হয় না, যে তার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কি না ইত্যাদি সমস্ত বিষয় দেখে নেওয়া হয়। তো পুলিশ ভেরিফিকেশন সমস্যাটা তৈরি হলো। ভেরিফিকেশনে দেখা গেল যে তিরুপতির নামে অতীতে অনেক আগে একটা এফআইআর হয়েছিল, আর সেখান থেকে শুরু হয় নতুন একটা বিতর্ক। নতুন একটা বিতর্ক তৈরি হয়ে যায়, এই জায়গা থেকে শুরু হয়ে যায়। পুলিশ ভেরিফিকেশনে বড় সমস্যা তৈরি হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, কোন জায়গা পুলিশ ভেরিফিকেশন সামনে আসলো বড় একটা ধরনের সমস্যা। তিরুপতি যখন পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত হলেন, তখন স্বাভাবিক নিয়মে তার পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছিল, সব ঠিকঠাক ছিল। ভেরিফিকেশনের সময় পুলিশ জানতে পারে যে তিরুপতির বিরুদ্ধে একটা এফআইআর রয়েছে, এখান থেকে নতুন মোড় নিয়ে নেয়। কি হয়, এফআইআর কোন কোন ধারা ছিল তার ওপর 3টে ধারা ছিল। আইপিসি 420 প্রতারণা করার জন্য বা চিটিং করার জন্য, আইপিসি 506 মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য, ঠিক আছে, আর আইপিসি 34, ঠিক আছে না, কমন ইন্টারেস্টের জন্য, ঠিক আছে। এবার এই 3টে ধারার ওপর তার ওপর কেস হয়, এবং সেই অর্থাৎ কাগজে কলমে দেখলে মানে মামলাটা কিন্তু কোনো ছোটোখাটো মামলা ছিল না, বড় ধরনের মামলা ছিল তার নামে, বড় ধরনের মামলা। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল, তিরুপতি যে ভেরিফিকেশন মানে ফর্ম দেওয়া হয়েছিল চাকরি জয়েন করার আগে, মানে পাস করেছিল যখন, তখন যে ভেরিফিকেশন ফর্ম দেওয়া হয়েছিল, সেখানে সমস্ত তথ্য জানাতে বলে না, যে কী কী আছে না আছে সমস্ত তথ্য জানাও। এইখানেই হয়তো অনেকে ভাবতে পারেন যে চাকরি বাঁচানোর জন্য এফআইআরে মানে বিষয়টা, যে তিরুপতি যে বিষয় এফআইআর ছিল সেটা লুকিয়ে গিয়েছিল, কিন্তু না, তিরুপতি সেটা করেনি। তিরুপতি সেটা করেনি। এখানে মামলা অন্যতম গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কি রয়েছে, তিরুপতি কোনো বিষয় গোপন করেনি, নিজের ফর্মে স্পষ্টভাবে সেটা উল্লেখ করেছিলেন, এবং কর্তৃপক্ষকে যাতে কোনো বিভ্রান্ত না হয় সেই বিষয়ের জন্য বোঝানোর চেষ্টাও করেছিলেন, এবং সব সৎভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করেছিলেন। এবার তবুও তার চাকরি বাতিল হয়ে যায়। কেন? সমস্ত তথ্য জানার পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটা সিদ্ধান্ত নেয়, যেহেতু প্রার্থী মানে চাকরি প্রার্থী যে চাকরিটা পেয়েছে, পাশ করেছে, ওর বিরুদ্ধে অতীতে একটা এফআইআর ছিল, তাই তাকে পুলিশের চাকরিতে নেওয়া যাবে না। এমনকি এটাও পর্যন্ত বলে দেওয়া হয়, মামলা পরে বন্ধ হয়ে গেলেও, কম্প্রোমাইজ হয়ে গেলেও আমাদের সিদ্ধান্ত বদলাবে না, এইটাও কিন্তু তিরুপতিকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জানিয়ে দেয়। যার ফলে কি হলো, তিরুপতি আর নিয়োগ বাতিল করে দেওয়া হলো, পাস করার সত্ত্বেও চাকরি জয়েন করতে পারলো না, নিয়োগ বাতিল করে দেওয়া হলো, তার চাকরির সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হলো, এবং পুলিশ ভেরিফিকেশন তাকে অযোগ্য বলে তিরুপতিকে ঘোষণা করে দেওয়া হলো। এই ছিল স্টোরি। আর এখানে উঠে আসলো বড় প্রশ্ন, একবার ভেবে দেখুন তো, যে ব্যক্তি অতীতে ঘটনা যা হয়েছে সেটা গোপন করেনি, মামলা আদালতে নিষ্পত্তি হয়ে গেছে, তদন্ত বন্ধ হয়ে গেছে, কোনো আদালত তাকে দোষী সাব্যস্ত করেনি, শুধুমাত্র পুরনো একটা এফআইআর ছিল, তার জন্য তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে? আর এই প্রশ্নে উত্তরে দেশের সর্বোচ্চ আদালত এমন একটা রায় দিয়ে দিল, যেটা লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর মনের মধ্যে একটা বলতে পারেন উজ্জ্বল নক্ষত্র হিসাবে। কি বলা হয়েছে বিষয়টা, সুপ্রিম কোর্টে এরপর তিরুপতি কি করলো, সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানালো। সুপ্রিম কোর্টের কাছে গেল তিরুপতি, এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানালো। চাকরি বাতিল হওয়ার পর পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে চ্যালেঞ্জ করলেন, এবং প্রশ্ন হচ্ছে আদালতের দ্বারস্থ হলো সে। এইখানেই মানে বিষয়টি ধীরে ধীরে আদালত মানে কাছে সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে যায়, সেখানে এই মামলার গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হয়ে যায়, এবং সুপ্রিম কোর্ট তিরুপতি মামলা নিয়ে ঐতিহাসিক রায়ও দিয়ে দেয়। বরং এফআইআর যে পুলিশ ভেরিফিকেশন এবং চাকরি নিয়ে এমন কিছু পর্যবেক্ষণ করেছেন যার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ওপর প্রভাব ফেলতে পারে, সরাসরি প্রভাব ফেলতে পারে। সুপ্রিম কোর্ট কি বলল এই তিরুপতি এই মামলার জন্য, সুপ্রিম কোর্টে ক্লিয়ার। এখানে আসা গুরুত্বপূর্ণ অংশ সকলে জানার দরকার, যে সুপ্রিম কোর্টের রায়টা কি দিয়েছেন। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে এই মামলায় এমন একটি পর্যবেক্ষণ করে দিয়েছেন যা অসংখ্য ছাত্রছাত্রী মনের মধ্যে প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। শুধুমাত্র এফআইআর থাকলে, দেখুন, শুধুমাত্র এফআইআর থাকলে কোনো ব্যক্তিকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা যাবে না।
ঠিক এটাই শুনছেন, কারোর বিরুদ্ধে একসময় এফআইআর হয়েছিল শুধুমাত্র এই কারণ দেখিয়ে তার চাকরি কেড়ে নেওয়া যাবে না, কিন্তু কন্ডিশন আছে, দাঁড়ান শেষ পর্যন্ত দেখুন, আরও কিছু বলে দেওয়া আছে, কন্ডিশন এখানেও আছে। আদালত বলল শুধু এফআইআর নয়, পুরো বিষয়টা ভালো করে দেখতে হবে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায় নিয়োগকারী সংস্থা কয়েকটা গুরুত্বপূর্ণ দিকের ওপর মাথায় রাখতে হবে। কোন কোন দিকের ওপর মাথায় রাখতে হবে? দেখতে হবে মামলার মানে প্রকৃতি কি ছিল সেটার ওপর নজর রাখতে হবে, সাথে সাথে অভিযোগ কতটা গুরুতর ছিল সেটাও নজর রাখতে হবে, অভিযুক্ত সত্যি দোষী প্রমাণিত হয়েছে কিনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটাও দেখতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে মামলার চূড়ান্ত ফলাফল কি হয়েছে সেটাও জানাতে হবে, আদালতের পর্যবেক্ষণ কি ছিল, যেহেতু মামলাটা আগে আদালতে গেছিল, ঠিক আছে, পর্যবেক্ষণ কি ছিল সেটাও জানাতে হবে, এবং মামলাটি পরবর্তীকালে বন্ধ হয়েছে কিনা সেটাও জানাতে হবে, তবেই সেই সিদ্ধান্তে আসা যাবে। এবার আদালতে গুরুত্বপূর্ণ মন্তব্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা আছেই মানে সে অপরাধী এমনটা কোনো সমর্থন করে না, এটা পরিষ্কারভাবে আদালত বলছে যতক্ষণ না তার বিচার হচ্ছে, যতক্ষণ তার বিচার হচ্ছে। কারণ বর্তমান সময় অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ, তারপর জমি সংক্রান্ত মামলা ইত্যাদি সমস্ত বিষয়ে মামলা এফআইআর থেকে মানে মিথ্যা মামলা থেকে উঠে আসে, আর সেই কারণে আদালত বলছে প্রতিটা মামলাকে তার নিজস্ব পরিস্থিতি অনুযায়ী বিচার করতে হবে, এবং কম্প্রোমাইজ বা সেটেলমেন্ট কি দোষী আমি আপনাদের এই বিষয়টার উপরও তথ্য দিয়ে দিই, এই বিষয়টাও তথ্য দিয়ে দিই। দেখুন পরিষ্কার হয়ে বলি, এই মামলাটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তিরুপতি এবং অভিযোগকারী মহিলাকে পরবর্তীকালে লোক আদালতে গিয়ে সমঝোতা করেছিলেন। সুপ্রিম কোর্ট একটি বড় মানে পর্যবেক্ষণ দেয় এই বিষয়টার ওপর, এবং আদালত জানায় কেউ সেটেলমেন্ট করেছে মানে সে দোষী এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। অনেক সময় মানুষ বছরের পর বছর মামলা লড়তে চায় না, সুপ্রিম কোর্ট এটা জানিয়ে দিয়েছেন, মানসিক চাপ, সময় এবং অর্থের কারণে সমঝোতা পথ বেছে নেয়, তাই সেটেলমেন্ট বা কম্প্রোমাইজকে দোষী স্বীকার হিসাবে ধরা যাবে না, জানিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে এইখানে এই বিষয়ে যে দেখুন তিরুপতি ক্ষেত্রে আদালত কি বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে তিরুপতি যে ভেরিফিকেশন ফর্ম সেখানে কোনো তথ্য গোপন করেনি, মামলাটি পরবর্তীকালে নিষ্পত্তি হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যক্রম আর চলছিল না, তাকে আদালত দোষী সাব্যস্ত করেনি, তিনি চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছিলেন, তাই আদালত মনে করছে শুধুমাত্র অতীতে এফআইআর এর কারণে তার চাকরি বাতিল করা অন্যায় হয়েছে। আদালত সেটা জানিয়ে দিয়েছে, আদালত জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে, আদালত সেটা বুঝিয়ে দিয়েছেন। তো এই বিষয়টা মানে আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্ট মানে নির্দেশ দিয়েছেন তিরুপতিকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করতে হবে, তার নিয়োগ বাতিল যে সিদ্ধান্ত করা হয়েছে সেটাকে কোর্টকে স্পষ্টভাবে জানাতে হবে কোন গ্রাউন্ডেও বাতিল হয়েছে, এবং প্রার্থীর চাকরি পাওয়ার যোগ্য এবং তাকে নিয়োগে আবার নিতে হবে, যেটা সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। আর এই রায় গুরুত্বপূর্ণ, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন, এই রায় শুধু তিরুপতি রায় ছিল না, এই রায় ভবিষ্যতে হাজার হাজার লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাস্তবে আমরা অনেক সময় দেখতে পাই পারিবারিক বিবাদের জেরে এফআইআর হয়, জমি জমা জায়গা ঝামেলা নিয়ে এফআইআর হয়, রাজনৈতিক সংঘর্ষে এফআইআর হয়, প্রেমের টানে ভাঙন হলে এফআইআর হয়, মিথ্যা মামলা অভিযোগ নানান ধরনের বিষয় উঠে আসে। এবার বুঝি যে মানে যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, আমি একটাই কথা বলবো, আমাদের রাজ্যে নতুন সরকার এসেছে এবং হিউজ রিক্রুটমেন্ট হবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা পড়াশোনা করে যাও, তোমরা পড়াশোনা করে যাও, এবং এই রায় নিয়ে আপনাদের গার্জেনদের বা স্টুডেন্টদের মনের মধ্যে কি কি প্রশ্ন আছে সে প্রশ্নগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ধরনের ভিডিও পেতে হলে এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।